পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে বেশ কিছু গলদ খুঁজে বের করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বলেন তিনি কথা বলে জানতে পেরেছেন এই হাসপাতালের পূর্বতন পেডিয়াট্রিশিয়ানকে তিনি কাজ ছাড়তে বাধ্য করেছিলেন। হাসপাতালে 40টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা পর্যাপ্ত নয়। তারা আরও 50টি ক্যামেরার আবেদন জানিয়েছিলেন। মেটার্নিটি ওয়ার্ডের ক্যামেরার একটি খারাপ। সবার প্রথমে সুপার সঙ্গে তিনি কথা বলেন, তারপরে কথা বলেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের সঙ্গে। পশ কমিটি বলতে কিছুই নেই। কমিটির মাত্র একজন উপস্থিত ছিলেন। মহিলা কমিশনের নোটিফিকেশনের পরেও তারা উপস্থিত ছিলেন না। রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট কোনো নির্বাচিত প্রতিনিধি নন। 40-50 জনকে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন। পাশাপাশি 17 বছর আগে জাহির যে ধর্ষণ কাণ্ডে যুক্ত ছিলেন, সেই নির্যাতিতার সাথেও কথা বলেন অর্চনা মজুমদার। জেলা পুলিশ সুপারের সঙ্গেও এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন যারা। জাতীয় মহিলা কমিশনের সদস্য বলেন, কোন সাহসে কোন শক্তিতে আসে রোগী কল্যাণ সমিতি? কিসের জন্য? এদের পুষে রাখার জন্য? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখার জন্য আসিনি। আমি মেয়েদের সুরক্ষা, মেয়েদের স্বার্থ, মেয়েদের উপর অত্যাচার অপমানের বিচার করতে এসেছি। সেটা দেখতে এসেছি, দেখব এবং শেষ অবধি দেখব। পুরো হাসপাতাল দেখে নিলাম, প্লেস অফ অকারেন্স দেখলাম। সুপারের সঙ্গে কেবল নয়, সুপার সাহেবকে আমি পাশে দাঁড়াতে বলবো। দেখুন, শস্যের মধ্যে ভূত, বাইরে থেকে ভূত আসেনি, শস্যের মধ্যে ভূত। এবং এই ভূত এখানে রীতিমতো নারিশড হয়েছে, নার্চার্ড হয়েছে। তা নইলে একটা হাসপাতালে এইরকম ঘটনা, যে তার একটা ঘরে কাজের জন্য ডেকে সেখানে রেপ করা, এবং এটা একটা ঘটনা নয়, এরকম ঘটনা আরও কিছু আমরা আজকে ইন্সপেকশনে আমাদের বেরিয়ে আসলো। 41 জন মহিলা হাসপাতালের কর্মী, কেউ ওয়ার্ড গার্ল, কেউ সিকিউরিটি, কেউ আপনার ইয়ের কাজ করছে, মানে যেসব গ্রুপ সি গ্রুপ ডি এই হাসপাতালে কাজ করছেন থ্রু এজেন্সি, থার্ড পার্টি রিক্রুটমেন্ট, তাদের একটা বড় অংশ, বললাম যে 41 জন হয়ে গেছে, 40 ভিকটিমকে নিলে 41। প্রত্যেকের অভিযোগ, কেউ 3 বছর, কেউ 4 বছর। এই ভদ্রলোক এই হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওরকম কিছু ছিলেন। তার আগে তিনি এখানে অ্যাম্বুলেন্স, যেগুলো অ্যাম্বুলেন্স রাজত্ব চলছে, তার ড্রাইভার ছিলেন। দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে এবং তিনি যেটা করছেন সেটাই ফাইনাল। এটার ওপরে কথা বলার, অ্যাকশান নেওয়ার কিছু নেই। এরকম একটা জায়গার থেকে এই ঘটনা ঘটেছে। আমরা বলি না যে একদিনে কিছু হয় না। ক্রিমিনাল কখনো বাইরে থেকে এসে একদিনে এখানে হাসপাতালের একজন কর্মচারীকে একদিন ডেকে নিয়ে তাকে রেপ করার সাহস, উদ্ধত্ত বা ক্ষমতা নেই। সুতরাং এটা এখানে সবসময় চলছে এবং সকলে নাকি কেউই জানে না, অ্যাডমিনিস্ট্রেশন জানে না, ক্যামেরা সিস্টেম জানে না। এরকম একটা জায়গা থেকে ঘটনাটা ঘটেছে। আমি ওদের কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে করেছি। তার মধ্যে সবচেয়ে প্রথম কোয়েশ্চেন হলো যে এই ঘটনা ঘটার আগে আপনাদের কাছে এই অভিযোগ হয়েছিল কিনা, আপনারা এর সম্বন্ধে কিছু জানেন কিনা। সেরকম সদার্থক কোনো উত্তর কারো কাছে পাইনি। যদিও আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিয়াট্রিশিয়ান, তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন, ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র 2 বছর আগে। কিছু হয়নি, ধামাচাপা পড়ে গেছে। এই হাসপাতালের যিনি সিস্টারদের, নার্সদের হেড, তিনি বলেছেন যে এইখানে বেরোতে গেলে রাস্তায় 200 মিটার রাস্তা, সেখানে পুকুর পাড়ে পড়ে যাওয়া, দুটো গাড়ি ঢোকে না, এরকম একটা জায়গাও। সেখানে ইলুমিনেশন প্রপার নেই, লাইট নেই, ক্যামেরা নেই। যেহেতু সেটা হাসপাতাল ক্যাম্পাসের বাইরে, সেখানে কোনো নার্সের গলার হার ছিনতাই হলে, ডাক্তারের অসম্মান হলেও সেখানে কিছু হয় না। এবং হাসপাতালের সুপার কর্তৃপক্ষকে জানিয়ে বা মিউনিসিপ্যালিটিকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিডিওকে জানিয়েও কোনো তার অ্যাকশান হয়নি, চলছে। হাসপাতালে সিসিটিভি নেই। হাসপাতালে আছে 40টা সিসিটিভি আছে, উইচ ইজ ইনসাফিসিয়েন্ট। একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে আপনার 5 তলা এবং অন্য বিল্ডিং সব মিলিয়ে যা ইনফ্রাস্ট্রাকচার এখানে, আমার মনে হয় যে এখানে ওনারা বলেছেন আরও 50টা ক্যামেরার জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন, কিন্তু 40টা ওনারা বলছেন। তো আমি নিজে মেটার্নিটি ওয়ার্ড ইন্সপেকশন করলাম, যেটা আমার পার্ট। সেখানে আমি কেবলমাত্র 2টো ক্যামেরা পেলাম। 2টো ক্যামেরার একটা একদম এন্ট্রান্সে, লিফট এবং ইয়ের বাইরে, আপনারাও দেখেছেন, আর একটি ক্যামেরা ওয়ার্ডে। তো এই যদি হয় কভারেজ,
আপনার ডক্টরস রেস্টরুম, সেখানে সামনে কোনো ক্যামেরা নেই, ওই একটাই ক্যামেরা ওখান থেকে আসছে। আপনার ওটির সামনে কি হচ্ছে, পেশেন্ট জীবিত পেশেন্ট না মৃত পেশেন্ট না অজ্ঞান পেশেন্ট বেরোচ্ছে, সেটা দেখারও কোনো ফুটেজ থাকবে না। মানে সব মিলিয়ে ব্যাপারটা ইনসাফিসিয়েন্ট। যদিও আমার মনে হয় যে আমাদের হেলথ মিশনের যে টাকা এগুলোর জন্য বরাদ্দ হয় সেই টাকা কম নয়, প্রচুর, ইচ্ছা করলেই করা যেতে পারে। দিদি কার কার সঙ্গে আজকে আমি প্রথমে একদম সবার প্রথমে আমি সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট তাদের সঙ্গে কথা বললাম, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললাম, অতীতে এখানে হলো কি না। আমি আমার বিষয়টা বেশি করে এখানে কোনো পশ কমিটি, আইসিসি কমিটি আছে কি না, ওনারা একটা কাগজে লেখা কাগজ দেখালেন, তাতে কয়েকজনের নাম আছে। এবং আজকের দিনে ন্যাশনাল কমিশন ইন্সপেকশনে আসছে, সেই পশ কমিটির কোনো একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পাইনি, চেয়ারপারসনকেও পাইনি, একজন নাকি ব্লাড ডোনেশন কোথাও গেছেন, এরকম সব এক্সকিউজেস পেলাম। তারা প্রয়োজন মনে করেননি একটা ওয়ার্কিং হসপিটালে একটা মেয়ে রেপ হয়ে যাওয়ার পরে ন্যাশনাল কমিশন আসার পরে সেখানে আইসিসি কমিটির ফুল টিম মাস্ট বি প্রেজেন্ট ইভেন আফটার নোটিফিকেশন। আমি নোটিফিকেশন দেওয়ার পরেও এখানে তারা ছিলেন না। পশ কমিটির কাছে কোনো দিন কোনো কমপ্লেন আজ অবধি নথিভুক্ত হয়নি, অথচ আমি এখানে 1-1.5 ঘন্টায় এসে আমি 41 জন মহিলার লিখিত আমি সমস্ত প্রত্যেকের বয়ান, রেকর্ডেড বয়ান, তাদের ওপরে অত্যাচার, তাদের ওপরে যে অশ্লীল আচরণ, তাদের বলছে এক ভদ্রলোক ওই ভদ্রলোকের নামে বলছে, তার সর্বত্র প্রথম থেকে শেষ অবধি ঢোকার পরে একটা সই করবো খাতা নিয়ে কোলের মধ্যে রেখে দেয়, সেখানে ঝুঁকে পড়ে সই করতে হয় মেয়েদের। একটা ঘটনা কাজ করতে তাকে 2 মিনিটের কাজ, তাকে 1 ঘন্টা ডিটেইন করে দেওয়া হয়। পানের থেকে চুন খসলে তাকে বসিয়ে দেওয়া, তাকে মাইনে না দেওয়া, তার 8,900 টাকা পাওয়ার কথা, সেখানে কোনো মাসে সে 6,000, 7,000, 7,500 পাচ্ছে। এটা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং কিছু হয় না। তো এরকম প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের জমা তারা দিচ্ছেন, কিন্তু তারা পান না, কিছু জমা পড়ে না। এই যে বড় বড় পুকুর চুরি ডাকাতিগুলো হচ্ছে, আপনার এখানে 102 নাম্বার আমাদের কেন্দ্রীয় সরকারের যে অ্যাম্বুলেন্স, মাতৃ যারা গর্ভাবস্থায় আসেন, হাসপাতালে আসেন এমার্জেন্সিতে, তো এই অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না। এখানে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট চলছে এবং সবার মালিকই ওই একই অ্যাকিউজড এবং তার পরিবার, তার বন্ধুবান্ধব সাক্ষী। আমি প্রশ্ন করলাম এখানে রোগী কল্যাণ সমিতি কি, কারা করে? রোগী কল্যাণ সমিতির যিনি মাথা, তিনি না একজন নির্বাচিত প্রতিনিধি, এমএলএ, এমপি, না তিনি একজন ডাক্তার, গণ্যমান্য শিক্ষিত ব্যক্তি, কিন্তু তিনি তার ওই 40-50 জনের টিম নিয়ে এখানে একটা সিন্ডিকেট রাজ চলছেন। সকলে সুপার থেকে শুরু করে আমি বলবো ডাক্তার, নার্স, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকে সেই অলিখিত নিয়মটাকে ফলো করছেন। এবং এই রেপের ঘটনাও হয়তো বাইরে আসতো না যদি না ফার্দার ইন্টারভেনশন, রাতারাতি সঙ্গে সঙ্গে কমিশনের কাছে এখানের কোনো এক ডাক্তারের মারফত আমার কাছে অভিযোগ যায়, লিখিত অভিযোগ, আমি পুলিশকে পাঠাই এবং পুলিশ বাধ্য হয় রেজিস্ট্রেশন করে কেসটাকে বার করতে। লিখিত অভিযোগ তো 41টা, ভার্বালি আরো ভার্বালি আপনি কি বলবেন, রেকর্ডেড। আমার কাছে যারা বলছেন আমি তাদের রেকর্ড করেছি প্রমাণ সমেত। এবং এই যে অভিযোগ হাসপাতালে দিনের পর দিন মেয়েদের ওপরে যে অত্যাচার চলছে এবং যেভাবে তারা কাজ করছেন, কম্প্রোমাইজিং উইথ দেয়ার জব, ওরা জানে আজকে আমি যদি একটু মুখ তুলি এই ভদ্রলোকের সঙ্গে একটু 19-20 করি, কালকে আমাকে বসিয়ে দেবে 7 দিন, মাসে মাইনে পাবো 5,000, আমার ছেলেটা স্কুলে যেতে পারবে না, আমার কিছু হবে না। এই পরিবেশের ভেতরে অথচ সুপার বলুন, বাকি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট সুপার বলুন, তারা জানতেই পারে না, কারণ তাদের কানে দিলে তারা রাস্টিকেট হয়ে যাবেন, বিকজ দিস ইজ কন্ট্রাকচুয়াল সার্ভিস। এই যে অলিখিত নিয়ম এবং অসভ্যতা চলছে, দিন দুপুরে মেয়েদের ওপরে যে শ্লীলতাহানি, তাদের সুরক্ষা, তাদের সম্মান, তাদের ওপর অত্যাচার, যৌন নির্যাতন, রেপে গিয়ে শেষ হচ্ছে, এগুলো শেষ হাসপাতাল কর্তৃপক্ষ তথা পুলিশ এবং সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, হেলথ সেক্রেটারি, এভরিওয়ান ইজ আনসারেবল। মেয়েদের সম্মান, মেয়েদের সিকিউরিটি, সেফটি নিয়ে ছেলে খেলা নয়, তারা কাজ করতে নেমেছে মানে সম্মান বিক্রি করতে আসেনি। ইট ইজ আনসারেবল অ্যান্ড দে হ্যাভ টু আনসার বিফোর কমিশন অ্যান্ড বিফোর গভর্নমেন্ট। ম্যাডাম, আপনাকে পাশে রেখে সুপারের কাছে কিছু প্রশ্ন আছে স্যার, একটু কাইন্ডলি বলবেন না যে এই যে অভিযোগগুলো অভিযোগ কেন হলো না এতদিন পর? আপনি কি জানতেন না জানতে পারেনি, নাকি কোথাও গিয়ে জাহির আব্বাসের চাপ আপনার উপর আপনাকে চাপ দেওয়া হতো কি? ম্যাডাম তো যেটা বললেন, বাকি এমপ্লয়িরা সবাই বলেছেন, কোনো কারণে উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে, আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে, তা নয় চাকরি থেকে বাদ দিতে হবে। সেই ভয়ে ওনারা কোনোদিনও আমার কাছে আসতে পারেননি এবং সেই ভয়টাই সবসময় ওনারা পান। আজকে যাই হোক,
কোনো কারণে এই ক্রিমিনাল যে শাস্তি পাচ্ছে সেটা আমরা সবাই খুশি এবং আমরা চাই কঠোর শাস্তি হোক। ম্যাডামকেও রিকোয়েস্ট করব যাতে কঠোর শাস্তি হয়, বেল না পায়। জানিয়েছিলেন কখনো কর্তৃপক্ষকে আপনার সিসিটিভির কথা আমাদের আরজিকর ঘটনার পরে আমরা দুবার জানানো হয়েছে। আমাদের আরও নিয়ারলি 50 to 60 সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ডিমান্ড দেওয়া হয়েছে। আমরা সেটা এখনও পাইনি, পরবর্তীকালে পেলে, কারণ আমাদের অনেক ব্ল্যাঙ্ক স্পট আছে, সেগুলোতে সিসিটিভি লাগবে। আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে। আপনাদের পর্স কমিটি বা আইসিসিতে কারা কারা রয়েছেন এবং এইটাকে কাজ করে আদৌতে কাজ করতো এই কমিটিগুলো? পস কমিটির ম্যাডামের সাজেশন অনুযায়ী তৈরি করেছিলেন কমিটি ছিল, বাট আমাদের কমিটি ম্যাডামের ডিমান্ড অনুযায়ী ফুলফিল হয়নি। আমাদের কিছু মিসলিডিং আছে, যেমন অ্যাওয়ারনেস কিছু কমতি আছে, নেই, বা রেগুলার যেগুলো মিটিং হওয়ার কথা সেগুলো আমাকে ম্যাডাম বলে গেছেন, সাজেশন দিয়ে গেছেন, এবং ম্যাডাম যা যা বলেছেন আমরা সেগুলো ম্যাডামের কথা মতো করবো এবং ম্যাডামকে লিখিত আমাকে জানাতে বলেছেন, আমি জানাবো। ম্যাডাম একটা প্রশ্ন আছে, এরকম কি কোনো কমপ্লেন পেয়েছেন যে গর্ভধারণের জন্য এই জাহির আব্বাসের কাছ থেকে পারমিশন নিতে হতো? মানে অ্যাপ্লিকেশন লজ্জার কথা না, না আমি বলবো, আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে। বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান, অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি। ওদের কথা বাদ দিয়ে দিন। একটি মেয়ে আসলো না, বললো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ও খাতায় লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতো, সেটাকে মার্ক করে রাখতো, নাম লিখে রাখতো, এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো, এই মাসে নেই, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। যে সংস্থার আন্ডারে উনি কাজ করতেন, সেই সংস্থা জানি কোনো একটা নিয়োগ হলে পুলিশ ভেরিফিকেশন করে। 2008 সালে একজন জেল খাটা 3 মাস জেল খাটা ব্যক্তিকে কিভাবে নিয়োগ হলো? কোথাও কি কোনো রকমভাবে কি মনে হচ্ছে যে তাকে আবার? দেখুন, আমার কাছে যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, 14 বছরের মেয়ে, ওকে মানে এত কিছু করা হয়েছে। শি ওয়াজ প্রেগনেন্ট, ক্যারিং 22 উইকস অফ প্রেগনেন্সি, অ্যান্ড ওই জাহির আব্বাসি মিসক্যারেজ করিয়েছেন। মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে, সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে। ওই পক্সো কেসের স্টেটাস, জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো, সেটাও আমি আজকে জানতে চেয়েছি, এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি, যে কেসটা কেন ধামাচাপা পড়লো। এসপির সঙ্গে কথা বলবেন? সবার সঙ্গে, কোর্টের সঙ্গে। কেন পুলিশ সহযোগিতা করছে? পুলিশ তো আমাকে ভীষণ, দেখুন আমার পেছনে 10 জন দাঁড়িয়ে আছেন, সহযোগিতা করছেন এটা বলা ঠিক হবে না। হ্যাঁ, 10 জন দাঁড়িয়ে আছেন, পেছনে কি করছেন সেটা পরের কথা। কিন্তু দিদি একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জাহির আব্বাস খান যে সংস্থার হয়ে এখানে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল, এই সংস্থা রাজ্যের আরও বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতালে বা মেডিকেল কলেজে এই সব জায়গায় যে যেখানে করেই খাচ্ছে তাদের বলার কেউ নেই। এই জন্য প্রতিদিন আপনারা এত ঘটনা, সে রেপ হোক, সে টাকা চুরি হোক, সে যত রকম 2 নম্বরই যা যা দেখছেন, সমস্ত গল্প কিন্তু রিলেটেড টু সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড বিহাইন্ড, যারা যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে, অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস, অন্য ইনস্টিটিউশনে আরেকজন। ব্যুরো রিপোর্ট, জাজপাট 24 বাংলা।